পাইপলাইনের গ্যাস সরবরাহটা ভেঙে পড়েছে, আলটিমেটলি ভেঙে পড়েছে। সরকার চায় না গ্যাসের সার্ভিস অব্যাহত থাকুক। আমার দল বিএনপি যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, পাইপলাইনে যে সমস্ত সংযোগ পাশাপাশিতে আছে সেটা অব্যাহত থাকবে, এই সিদ্ধান্তটা গ্রহণ করবে। এই ইলেকশন শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচনী ইলেকশন নয়, এই ইলেকশনটা হচ্ছে রাষ্ট্র রক্ষার ইলেকশন। বাংলাদেশ আগামী দিনে কিভাবে চলবে, আপনার বাংলাদেশ আপনাকে ধারণ করে চলবে কিনা, আপনার বাংলাদেশে আপনার ক্ষমতায় নিশ্চিত হবে কিনা, আপনার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব অক্ষুণ্ণ থাকবে কিনা, সেই নির্বাচন। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের সাথে মত বিনিময় করতে পারছি, সমস্যাগুলি জ্ঞাত হতে পারছি, সমাধান করবার জন্য দায়িত্ব নিতে পারব। এই ধরনের ইকোস্টিয়ার অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে প্রকৃতপক্ষে আমাকে ধন্য করেছেন, আমার দলকে ধন্য করেছেন। এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ। রাজনীতিতে যেটা অভাব সেটা হচ্ছে জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক মত বিনিময় হওয়াটা দরকার, জরুরি, যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে জনগণ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকার এবং রাষ্ট্র সম্পূর্ণ বিচ্ছিন্ন, এর মধ্যে কোনো ব্রিজ নেই, যোগাযোগ। এটা খুব জরুরি এই কারণে যে জনগণের সাথে রাজনীতিবিদ যারা আছেন বা রাজনীতিক যারা আছেন তাদের নিয়মিত মিথস্ক্রিয়া হওয়া দরকার। হলে যেটা হয়, সমস্যাগুলি চিহ্নিত করা যায়, ধারণ করা যায়, সমাধানের উপায় নিয়ে তৎপর থাকা যায়। তৎপর থাকলে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হয়। এখানে একজন আলোচক বলেছেন যে অনেক প্রতিনিধি এসে কথা দিয়ে যায় কিন্তু তার পালন করেন না। আসলে এই জায়গাটা আমাদের একটু ভুল বোঝাবুঝি আছে। দুটি কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, আপনারা যারা জনপ্রতিনিধি নির্বাচন করেন তিনি কিন্তু আপনার প্রতিনিধিত্ব করবে পার্লামেন্টে এবং সরকারে, এরকম একজন ব্যক্তিকে নির্বাচিত করেন। কিন্তু আমাদের দেশের সমস্যাটা হচ্ছে, এলাকার জনগণ মনে করেন সাধারণত, আমি এটা অন্যায্যতা বলছি না, মনে করেন যে জনপ্রতিনিধি মানে সব জনসেবা নিশ্চিত করেন। এই জায়গাটা আমাদের সমস্যা। আলটিমেটলি মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে রাষ্ট্র থেকে রাষ্ট্রকে নিয়ে কাজ করা। সংসদে থেকে আপনার প্রতিনিধিত্ব করবে, যে আইন, যে বিধি, যে প্রবিধি সংশোধন দরকার, সংস্কার দরকার, নতুন করা দরকার, আবার ধরেন পরিবর্তন করা দরকার, পরিমার্জন করা দরকার, সেই জায়গায় মেম্বার অফ পার্লামেন্ট আপনার প্রতিনিধিত্ব করে। কিন্তু আমাদের দেশে একটা ধারণা আছে যে মেম্বার অফ পার্লামেন্ট মানে তিনি সব সমস্যা সমাধান করে দিতে পারবেন, সব সমস্যা তিনি নজরে আনতে পারেন, রাষ্ট্রের এবং সরকার দৃষ্টিতে আনতে পারেন। ন্যায্য হচ্ছে পার্লামেন্টের বাইরে কিছুই বলতে পারেন, কিন্তু আমাদের দেশে বলেন, যার ফলে অনেক সমস্যা তিনি সমাধান করতে সক্ষম হন, কিন্তু নির্বাহী তার কোনো ক্ষমতা আসলে থাকে না। যার ফলে এই জনপ্রতিনিধি আসেন না, দেখেন না, শোনেন না, বোঝেন না, করেন না, এরকম একটা ধারণা আমাদের আছে। যেমন যে সমস্যাগুলি এখানে এসেছে, অধিকাংশ সিটি কর্পোরেশন করতে, মানে সিটি কর্পোরেশন হচ্ছে নগর ব্যবস্থাপনার দায়িত্ব, সেবা খাত যেগুলি আছে, বিশেষ করে আপনার অবকাঠামো, রাস্তা, স্ট্রিট লাইট, কিছু ড্রেনেজ সব না, কিছু আশা করে কিছু সিটি কর্পোরেশন করে। তারপর ধরেন মশা নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, এই কাজগুলি সিটি কর্পোরেশন করে। সিটি কর্পোরেশন একেবারেই মেম্বার অফ পার্লামেন্টের নিয়ন্ত্রণে থাকেন না, এক্সেসও থাকেন না। কিন্তু আমাদের দেশে কিছু কাজ, কিছু কথা তাকে বলানো যায়, করানো যায়, চাপ প্রয়োগ করা যায়, দৃষ্টিতে আনা যায়, সেই ব্যাপারে সজাগ থাকার সুযোগ আছে। ডেফিনেটলি আমার সে সুযোগ যদি হয় আপনাদের প্রতিনিধিত্ব করার, সেটা যে কোনো মূল্যে করতে চেষ্টা করবো, অমর্যাদা করবো না। ময়লা অপসারণ বলেছেন, এখন আগের যে কোনো সময় ভালো হচ্ছে, তো সেটা যদি হয়ে থাকে সেটা অব্যাহত থাকবে। সে ব্যাপারে আমি এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে কনসার্ন করব, তো তারা যদি এই টাকার কাজগুলি একটু মনোযোগের সাথে করে, দায়িত্বের সাথে করে, সে ব্যাপারে আমার চাপ থাকবে। আচ্ছা, আপনার ইলেকশন
সিটি কর্পোরেশন ইলেকশন হবে, ডেফিনেটলি আমাদের দলেরই যদি মেয়র হন অথবা আমরা যদি সরকার গঠন করি, আমি আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি। বিকজ আপনার সমস্যা আর আমার সমস্যা একই সমস্যা। আমি হচ্ছে রাস্তার উপরে আমার বাসা, আমি এলাকায় 35 বছর বসবাস করি, 33 বছর রাজনীতি করি। সমস্যার যেটা আপনাকে পীড়া দেয় আমাকেও পীড়া দেয়, আপনার নাগরিক সুবিধা যা আমার নাগরিক সুবিধাও তাই। আপনি যে সমস্যায় জর্জরিত আমিও তাই, আপনার জীবনযাত্রার মান যা আমারও কাছাকাছি। অর্থাৎ আমি এগুলি জ্ঞাত। দরকার হচ্ছে যে নির্বাচিত সরকার, কার্যত এই মুহূর্তে দেশে কোনো সরকার নেই, এটা সংকটকালীন সরকার, আপনারাও জানেন। তারা কিছু রুটিন ওয়ার্ক করছে। এর আগে 17 বছর লুটপাট হয়েছে। যিনি জনপ্রতিনিধি হয়েছেন আপনাদের ভোটের প্রয়োজন হয় নাই, ভোটের আগে এভাবে আসারও তার দরকার হয়নি। ভোট ছাড়া জনপ্রতিনিধি হয়েছে কি যায়, গত 17 বছরে সরকার হয়েছে ভোট ছাড়া। তো ভোট ছাড়া সরকার হলে সেই সরকার তো জনসমস্যাটাকে সমাধান করার প্রয়োজন মনে করে, যার ফলে বিগত 17 বছর আর 1.5 বছর 18.5 বছর আমাদের যেভাবে রাষ্ট্রটা, সমাজটা, সিটি কর্পোরেশনটা, সেবা খাত, ওয়াসা, ডেসা, তেতাস ফাংশন করা উচিত ছিল, সেটা করেনি। এই জন্য জনজীবনের সমস্যাটা অনেকটা বেড়েছে। একটা নির্বাচিত সরকার যদি আসে, আমার দল আপনাদের রায়ের ভিত্তিতে যদি সরকার গঠন করার সুযোগ পায়, বিএনপি তার প্রতীক ধানের শীষ, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, ডেফিনেটলি এই যে বলছেন পাওয়া যাবে কিনা, দেখা যাবে কিনা, পাওয়া দেখার সুযোগ নেই। আমি আপনার প্রতিবেশী, রাস্তাটা পার হলেই আমার বাড়ি। অতএব আপনারা আমাকে পাচ্ছেন, কারণ এই সমস্যার সমাধান করা আমার দায়িত্ব, কারণ এই সমস্যা আমি নিজে জড়িত। গ্যাসের কথা বলেছেন, এটা আমাকে প্রতিদিনই বলতে হচ্ছে। গ্যাস সংকট শুধু এই এলাকা না, টোটাল ঢাকা সিটিতে পাইপলাইনের গ্যাস সরবরাহটা ভেঙে পড়েছে, আলটিমেটলি ভেঙে পড়েছে। এখন আর কার্যকর নেই, সামান্য কিছু কিছু জায়গায় ফাংশন করছে, বাকি জায়গায় নাই বললে। তিতাস কর্তৃপক্ষের কাছে 3 বার যাওয়ার পর তারা একই আনসার, সরকার চায় না পাইপলাইনে আবাসিক খাতে গ্যাস প্রবাহ বা গ্যাসের সার্ভিস অব্যাহত থাকুক, এটা সরকার চায় না। সরকার চায় সিলিন্ডারে আপনার চলবে আবাসিক খাত, পাইপলাইনে যাবে হচ্ছে ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে আমাদের অনেক ইন্ডাস্ট্রি গ্যাস নির্ভর। গ্যাসের আমাদের যে মজুদ আছে তাতে ইন্ডাস্ট্রিগুলি দীর্ঘদিন চলবে তার নিশ্চয়তা থাকে না, বিদায় সরকার সিলিন্ডারে নিয়ে যেতে চায় আবাসিক খাতটাকে। যেমন আমাদের সার কারখানা, সারের যে গ্যাস উৎপাদনে অধিকাংশ গ্যাস সার কারখানায় ব্যবহার, যার ফলে সিলিন্ডারকে দিচ্ছে আবাসিক খাতে প্রাধান্য। নীতিগতভাবে সরকার এই যেটা অনীহা আছে, যার ফলে বিদ্যমান যে পাইপলাইনের গ্যাস আবাসিক বাসা বাড়িতে আছে সেখানে সংস্কার দরকার, কিছুটা মেরামত দরকার, লাইন কিছুটা প্রসারিত করা দরকার, কিছুটা রিপ্লেসমেন্ট দরকার, কিছুটা লজিস্টিক্যাল সাপোর্ট দরকার। কিন্তু দুঃখজনক হলেও সরকারের এই ব্যাপারে কোনো প্রকল্প নাই, কোনো অর্থ বরাদ্দ নাই, যার জন্য এই জরাজীর্ণ অবস্থা থেকে বের হওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় সংস্কার করে পাইপলাইনে গ্যাস সরবরাহটা অব্যাহত রাখার কোনো ব্যবস্থা তারা নিতে পারছে না তিতাস কর্তৃপক্ষ। তারা আমাকে বলেছে নির্বাচিত সরকার যদি আসে, তারা যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে পাইপলাইনে গ্যাস সরবরাহটা অব্যাহত রাখবে, তখন কয়েকটা প্রকল্প নিয়ে কিছু অর্থ বরাদ্দ করলেই তারা এই সার্ভিসটা নিয়ে শুরু করতে পারবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার দল বিএনপি যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, পাইপলাইনে যে সমস্ত সংযোগ বাসা বাড়িতে আছে সেটা অব্যাহত থাকবে, এই সিদ্ধান্তটা গ্রহণ করবে। এই সংযোগগুলিতে অবারিতভাবে যাতে গ্যাস যায় তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, সংস্কার, মেরামত এবং সংযোগগুলি সম্প্রসারণ করে আমরা এই আবাসিক খাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার জন্য যা যা করার দরকার আমার দল সরকার গঠন করলে তা করব, এবং তা করানোর জন্য আপনাদের প্রতিনিধি হিসাবে আমি সজাগ, সক্রিয়, সচেষ্ট থাকবে এবং সরকারকে বাধ্য করব। জলাবদ্ধতার ওই একই সমস্যা, এটা কারণটা আপনারা জানেন। হাজারীবাগের ওখানে অবকাঠামোগত বেশ কিছু অপরিকল্পিত নির্মাণের ফলে ওখান দিয়ে আর কোনো রেইন ওয়াটার যাচ্ছে না, সব রেইন ওয়াটার যাচ্ছে এই পান্তকুঞ্জ পার্কের নিচ দিয়ে, হোটেল সোনারগাঁর পিছন দিয়ে, ওই গেট দিয়ে হাতিরপুল হয়ে যাচ্ছে। ওই গেটের যে পানি ডিসপাস করার যে সক্ষমতা তা দ্বিগুণ করা দরকার। প্রকল্পটা সরকার নিয়েছিল, টেন্ডার হয়নি, পাস হয়নি।
টেন্ডার এবং পাশ হয়ে কার্যকর হলে এই নোটার এখন যেটা 1.5 থেকে 2 ঘন্টা আটকে থাকে, এই গ্রিন নোট একেবারে তলিয়ে যায়। এখানে আমার মনে হয় এখানেও বাণিজ্য চলে আসে, তো এটা হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে এই নোটটা চলে যাবে। এই প্রকল্প নেওয়া হয়েছিল, বাস্তবায়ন হয়নি। আমরা সরকার গঠন করার সাথে সাথে এই প্রকল্পটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এটা শুধু এই এলাকার সমস্যা না, ঢাকা শহরের একটা বড় সমস্যা, সমাধান হবে। আপনাদের এখানে কোনো পলিটিক্যাল ডিস্টার্বেন্স আছে, কোন দল ক্ষমতা আসলে তার নেতার কিছু তৈরি হয়, তিনি এসে অবৈধ সুবিধা চাপ প্রয়োগ করেন, ভয় দেখান, অনৈতিক সুবিধা, দুর্বৃত্তায়ন, নেতা শিরোধার্য, তার কথা না শুনলে খবর আছে এরকম ভাবও দেখা, বিএনপির নামে বা অন্য কোনো রাজনৈতিক দলের নামে অথবা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নামে আছে কিনা, যদি থাকে তার সমাধান করবা আজকে থেকে সমাধান হয়ে যাবে। মানে আমাদের দলে থেকে কোনো দুর্বৃত্তায়ন হবে না, আর এই সমাজে কোনো অবৈধ শক্তি আস্ফলন আমরা মানব না। এটা দমন করার জন্য আমি যথেষ্ট। আমি বিশ্বাস করেন আমার দল বিএনপি এবং আমি রাজনৈতিক একটা গুণগত পরিবর্তন চাইছি, এবং সেই পরিবর্তন আপনাদের সহযোগিতাই চাইছি। আপনাদের কাছে জবাবদিহি দায়বদ্ধ থেকে রাজনীতি করতে চাই, প্রতিনিধিত্ব করতে চাই। ভোটের মাধ্যমে সেই সুযোগ দিলে আমার দল এবং আমাকে আপনারা দেন, ডেফিনেটলি তার মর্যাদা রাখবো। ডেফিনেটলি আমরা একটা সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠিত করব, একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করব। এবারের ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ, এই কথা বলে আমি শেষ করব। আপনার রাষ্ট্রে আপনার মতো করে চলবে কিনা তা নির্ভর করছে ইলেকশনের উপর। এই ইলেকশন শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচনের ইলেকশন নয়, এই ইলেকশনটা হচ্ছে রাষ্ট্র রক্ষার ইলেকশন। বাংলাদেশ আগামী দিনে কিভাবে চলবে, আপনার বাংলাদেশ আপনাকে ধারণ করে চলবে কিনা, আপনার বাংলাদেশে আপনার ক্ষমতায় নিশ্চিত হবে কিনা, আপনার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব অক্ষুণ্ণ থাকবে কিনা, সেই নির্বাচন। যার ফলে এই নির্বাচনটাকে কোনো অবস্থা অবহেলা করবেন না, যে কোনো মূল্যে এই নির্বাচনে অংশ নেবেন, ভোট দিতে যাবেন। মনে করবেন না ভোট অনেক দিয়েছে, কি হয়েছে, আমি না দিলে কি হবে, প্লিজ এটা করবেন না। বিশ্বাস করুন, যারা রাজনীতির একটু গভীরে আছে তারা জানে আপনার দেশটা কিন্তু সংকটে পড়তে পড়েছে। আপনার জন্মভূমি, আপনার বাংলাদেশ, সেখানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আধিপত্যবাদী শক্তি, আঞ্চলিক এবং আন্তর্জাতিক, তারা নগ্ন হস্তক্ষেপ করতে চাইছে। আবার কিছু কিছু রাজনৈতিক দল আছে, তারা একটা অপকৌশল দিয়ে ক্ষমতায় গিয়ে যাইতে চাচ্ছে, যেখানে ধরেন বাংলাদেশের যে গণতন্ত্র, বৌদ্ধবাদ, বিভিন্ন জিনিস সংকটে পড়ে একটা আঞ্চলিক আন্তর্জাতিক পরিবেশ এমনও হতে পারে যে আপনার দেশের অস্তিত্ব রক্ষা করতে। এই জায়গায় আপনার ভোটটা খুব গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই ভোট দিতে যাবেন, নিজে যাবেন, আপনার পরিবারকে উৎসাহিত করবেন, প্রতিবেশীকে উৎসাহিত করবেন। আপনার ভোটটা কিন্তু অস্ত্র ধরার মতো এবারে নির্বাচন, তাই কোনো রকমের অবহেলা করবেন না। আপনি রাষ্ট্রের মালিক, আপনার ভোট হচ্ছে অধিকার নয়, শুধু আপনার রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার ভোট, আপনার রাষ্ট্রকে সঠিক পথে চালানোর ভোট। অতএব আমি চাইব 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই সংকটময় মুহূর্তে আমার দল বিএনপি, তার প্রতীক ধানের শীষ এবং তার প্রার্থী আমি, আমাদেরকে আপনাদের পাশে রাখুন, আমাদেরকে পাশে রাখুন। আপনার দেশ এবং আপনার জন্য রাজনৈতিক দল হিসাবে আমরা আপনাদের সেবায় ব্রত থাকতে চাই ইনশাআল্লাহ। অতএব আমি মনে করি যে এই ভোট এতটা গুরুত্বপূর্ণ যেখানে আপনার অংশগ্রহণটা নিশ্চিত হবে। আপনার ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি এবং আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন এবং আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিন। এই আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।